মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ দিল্লিতে গেছেন এবং আজকে সন্ধ্যাবেলায় ইলেকশন কমিশনের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, রাইট? সেই মুখোমুখি ওই যে মিটিংটা সেটা হয়ে গেছে এক। এবং মিটিং হওয়ার পর মমতা ব্যানার্জি যা বললেন তাতে এটা স্পষ্ট যে এই আজকের মিটিংয়ে ফলপ্রসূভাবে কোনো কোনো এরকম কিছু আসেনি যেটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার বলবে অ্যাজ আ সলিউশন টু দি এসআইআর ক্রাইসিস। ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার্স, ভোটার লিস্ট শুদ্ধিকরণ, এই যে একটা অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভ থেকে একটা অন্য দৃশ্য আমরা দেখলাম ধীরে ধীরে সময়ের সাথে কিভাবে এটা সরে আসলো। এবং যখন দৃশ্যটা পাল্টালো তখন একটা দৃশ্য স্পষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে কিভাবে সাধারণ মানুষ দিন প্রতিদিন হেনস্থার শিকার হয়েছে। বাবা কবে জন্মেছেন, মা কবে জন্মেছেন, আপনার যদি বয়স হয় 60-65, আপনাকে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ছাড়া জন্ম সার্টিফিকেট চাওয়া, এই প্রত্যেকটা জিনিসে পিতা বিরক্ত হয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ স্পষ্টভাবে বলতে শুরু করেছে যে তারা এসআইআর এর এই যে একটা কোট আনকোট অত্যাচার, এটা তারা ভুলবেন না। মেহতাব হোসেন নামটা শোনা শোনা লাগছে, মেহতাব হোসেন নামটা শোনা শোনা লাগছে। যেই বাংলা ফুটবল প্রেমী বাংলা, তারা নিশ্চয়ই জানেন মেহতাব হোসেনকে, ইন্ডিয়ান ফুটবলার। একজন ফুটবলারকে ফর্মার ফুটবলার বলা কোনোদিন উচিত নয়। সচিন টেন্ডুলকারকে কেউ বলবে ফর্মার ক্রিকেটার? উনি এখনো ব্যাট ধরলে ক্রিকেটার। মেহতাব হোসেনের পায়ে ফুটবল গেলে উনি এখনো ফুটবলার। তাই মেহতাব হোসেন দেশের ফুটবলার, ইন্ডিয়ান ফুটবলার, যেটা নিজের কাছে একটা গর্বের পরিচয় ছিল। ইন্ডিয়ান ফুটবলার, নট মালয়েশিয়ান ফুটবলার, নট বাংলাদেশি ফুটবলার। গর্বের পরিচয় ছিল ইন্ডিয়ান ফুটবলার, গর্বের পরিচয় এখনো আছে। সেই মেহতাব হোসেন, যাকে বাংলার 10 কোটি মানুষ নিশ্চয়ই চেনে, সেই মেহতাব হোসেনকে এসআইআর এর লাইনে দাঁড়াতে হয়েছে। এবং সেই মেহতাব হোসেন জুড়েছেন আমাদের সাথে এই লাইভ ব্রডকাস্টে। মিস্টার হোসেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। একটাই অনুরোধ, কাইন্ডলি আপনি নিজেকে আনমিউট করুন যাতে কিনা আমি এবং দর্শক সবাই আপনাকে শুনতে পায়। সবাইকে নমস্কার, তোমাকেও নমস্কার জানাই। যেগুলো দেখছি বা ফিল করেছি, মানুষের মধ্যে প্রচুর রাগ আছে। আমি কালকে নিজে এসআইআর লাইন দিয়ে গেছিলাম, তো এটা আমার মনে হয়, কি বলবো, তুমি যদি প্রশ্ন করো তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি সবকিছু। আমি আপনাকে লাইভে আমরা নিয়েছি, তার একটাই অবজেক্টিভকে আমরা জানতে চাই। সবার আগে আমি এটা জানতে চাই যে যখন আপনি কালকে লাইনে দাঁড়ালেন মিস্টার হোসেন, তখন সে অনুভূতিটা কি ছিল? আপনি এখন হেসে হেসে কথা বলছেন, কিন্তু ব্যাংকের লাইনে হোক, এটিএম এর লাইনে হোক, টিকিট কাটার লাইনে হোক বা এসআইআর এর লাইনে হোক, লাইনে দাঁড়াবার অনুভূতিটা কোনোদিন প্রিয় হতে পারে না কারোর কাছে, কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে একটা অপেক্ষা। কালকে আপনি যখন লাইনে দাঁড়ালেন এই এসআইআর এর লাইনে, আপনার প্রথম অনুভূতি কি ছিল? এইটাই অনুভূতি ছিল কি, কি বলবো, তুমি যেটা বলছিলে হাসা ব্যাপারটা, ডেফিনেটলি হাসি পাচ্ছিল, কষ্ট হচ্ছিল মানুষদের দেখে। তোমার যে ভিড়টা, ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো, যে কষ্টটা, 70 বছরের মানুষ, 75 বছরের মানুষ যে ঘন্টার পর ঘন্টা জল পাচ্ছে না, বা যেভাবে স্ট্রাগল করছে, যেভাবে সে যে কোনো মানুষ হতে পারে, যেই ধর্মের মানুষ, প্রত্যেকজন স্ট্রাগল করছে, প্রত্যেকজন লাইনে দাঁড়িয়ে আছে। তো এটা আমার মনে হয়, কি বলতো, ভালোভাবে প্ল্যানিং করা উচিত ছিল, ভালোভাবে তোমার আরো চিন্তা ভাবনা করা উচিত ছিল কি, যেহেতু সবার আধার কার্ড আছে, যার আধার কার্ড নেই তাকে লাইনে ডাকো প্রথম, যার আধার কার্ড আছে তাকে পরে করো। এইগুলো অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু অ্যাজ এ স্পোর্টস পার্সন, দেখো আমরাও তো খুব মানে খুব কষ্ট করে বড় হয়েছি, খুব একটা অর্থ ছিল না, কিন্তু ওই যে আবার পেছনের দিকে ঘুরে তাকাচ্ছিলাম কি আমরা কি আমাদের ফ্রিডম ফাইটার কি আমাদের দেশটাকে বানিয়েছে ডিউ টু এই কারণে যে শুধু লাইনে দাঁড়ানোর জন্যে। তুমি দেখো আধার কার্ডের লাইনে, এটিএম কার্ডের লাইনে, সব কিছুতে, মানে লাস্ট বছর আমরা শুধু লাইনেই দাঁড়িয়ে আছি।
যদি আমরা যদি কেউ যদি বলছে ভালো শিক্ষা, ভালো রাস্তা, জল, হেলথ, তো এইগুলো আমরা ছেড়ে কি বলতো আমাদের না আহ, দিশাটা মানে ডাইরেকশনটা মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা কেউ পৌঁছাচ্ছে না, ওই জায়গাটা কেউ বলছে না কি আমরা মেন জায়গাটা যে আওয়াজটা তোলা উচিত, যেই কথা বলা উচিত, সেখানে কোনো কিন্তু কাউ ফোকাস নেই। যে মানুষ দিনের পর দিন যে কোন জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, কত তলায় চলে যাচ্ছি, কত তলায় গিয়ে ঠেকছি, সেখানে কেউ আমরা সবাই বলছি আমার দেখো আমি সত্যি কথা বলতে, না আমার মন্দির চাই, না আমার মসজিদ চাই, আমার চাকরি চাই, আমার হেলথ চাই, আমার এইগুলো ইস্যু হওয়া উচিত। কিন্তু আমরা কি করছি, এইগুলো নিয়েই ইনভলভ হয়ে আছি। তো আমার মনে হয় লাইনে দাঁড়ানোটা আমার আমার কাছে, দেখো নো চয়েস। আমি কেন, তুমি দেখেছো অমর্ত্য সেন, নেতাজি ফ্যামিলি থেকে ঝুলন গোস্বামী, মোহাম্মদ শামি, আমার কানে কোনো চয়েস নেই কে গেলে হয়, না গেলে হয়তো আমি ভোটার তালিকা থেকে বাদ চলে যাব, সেই ভয়ে হয়তো যেতে হয়েছে আমাকে, হয়তো আমার নাগরিকতাটা কেড়ে নেওয়া হবে যদি যদি না যাই, নিজেকে প্রুভ না করি, পাসপোর্ট না দিই, আধার কার্ড না দিই, ভোটার আইডি কার্ড না দিই, 2002-এ আমার ভোটার লিস্টের নাম আছে, সেই সত্ত্বেও আমাকে যেতে হয়েছে। কেন? না হলে আমার সিটিজেনশিপটা যদি চলে যায়। এই জন্যই হাসি পাচ্ছে, আর কিছু না। দেখো এত মহান মহান মানুষরা গেছে। মিস্টার হোসেন, আমি এই জায়গায় একটু জিজ্ঞেস করতে চাই। আপনি অকপটে অনেক কিছু বললেন। আহ, আপনি বললেন আপনার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে, আপনার সিটিজেনশিপ যদি চলে যায় সেই ভয়ে আপনি গেছেন, এবং আপনার মতো বহু মানুষ ওই একই ভয়ে যাচ্ছে। আর আমাদের কারোর কাছে ওই চয়েসটা নেই। বলেছে করতে হবে, বলেছে করতে হবে। আমরা ডেমোক্রেসি, কিন্তু আমাদেরকে বলেছে আমাদের করতে হবে। আমরা ডেমোক্রেসি নামকে বাঁচতে, কিন্তু আমাদেরকে কেউ কিছু বলে আমাদেরকে সেটা পালন করতে হয়। ইটস আ ওয়ান ওয়ে কমিউনিকেশন, রাইট? কিন্তু এই যে আপনি বলছেন আপনার নাগরিকত্ব চলে যেতে পারতো, কোনো জায়গায় এটা অপমান বোধ হয়নি? আপনি ইন্ডিয়ান ফুটবলার, আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি দেশের বাইরে গেছেন, আপনি খেলেছেন, আপনার কোনো জায়গায় এই অপমান বোধটা হয়নি যে আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে এই ভয়ে যে আপনার নাগরিকত্ব চলে যেতে পারে, যদিও বা আপনার কাছে পাসপোর্ট রয়েছে? দেখো আর তো কোনো চয়েস নেই। চয়েস আছে কি? আমাদের কাছে কোনো চয়েস নেই। যা সেন্ট্রাল থেকে বলা হচ্ছে সেইটাই কিন্তু সব স্টেট পালন করছে। অফকোর্স এসআইআর হওয়া উচিত, সব জায়গায় হয়। তুমি দেখো ফ্রান্সে যারা ইললিগাল ভাবে ঢোকে বা সারা পৃথিবীতে কারেকশন করা হয়, কিন্তু আমি আবার বলছি প্ল্যানিং যদি ঠিকঠাক যদি হতো, তাহলে হয়তো এরম ভাবে মানুষ বিরক্ত হতো না, এরম ভাবে মানুষ রাগ তোমার কষ্ট পেত না। দেখো আমরা তাও একটু বয়স কম, লাইনে দাঁড়াতে পারি, কিন্তু তুমি বলো আমাকে, যারা এজেড লোক, আমাকে কালকে যখন লাইনে দাঁড়িয়েছি, যখন বলছি আমাকে একজন কে আমার দাদুর বয়স হচ্ছে প্রায় 80 85, তাকেও এসে এসে আমাকে লাইনে দাঁড় করাতে হয়েছে। তো তার মানে একজন হুইল চেয়ারে আমার সামনে থেকে মানে আমার কটা লাইন আগে দেখলাম বসে আছে। সো এইগুলোই তো দেখে কষ্ট হয়। দেখো আমরা তাও সহ্য করে নেবো, এখনো দাঁড়াতে পারবো, সেই বয়সটা আছে, কিন্তু সবার কথা ভাবা উচিত আমার মনে হয়। দেখো আমি একটা কথা মনে করি, কোনো কিছু স্থায়ী নয়, ভাবা উচিত সবার। অনেক একটা ছোট্ট আমি কথা জানতে বললাম। চাই, হ্যাঁ, না না, আমি এটা জানতে চাই আপনাকে কেন ডাকা হয়েছিল? আমার মায়ের, দেখো আমাদের তো যেহেতু হোসেন টাইটেল, মার নাম হচ্ছে বেগম, তো ওখানে একটা হোসেন ভোটার আইডি কার্ডে হোসেন ওনার পুট করা হয়েছিল, তার জন্যই ডাকা হয়েছে। দেখো হোসেন হতেই পারে, আমার বাবান টাইটেল যেহেতু যেহেতু বাবান টাইটেলটাই আমরা সবাই নিই, তাই না? তো ওর জন্যই আমাকে ডাকা হয়েছিল। তো যাই হোক, আমাদের কাছে কোনো চয়েস নেই। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনার মায়ের নামের সঙ্গে আপনার একটা ডিসক্রিপেন্সি ক্রিয়েট করা, বা ওনাদের সন্দেহ হয়েছে, কিন্তু আপনার মায়ের নাম কি 2002 এর ভোটার লিস্টে ছিল? হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়েছেন, ঠিক আছে, আমার বাবার নাম আছে। আপনি আপনার এনিমেরেশন ফর্মে কার রেফারেন্স দিয়েছিলেন, মায়ের না বাবার? মায়ের মায়ের ফের- বাবার দুজনই। হ্যাঁ, আচ্ছা, তো 2002 এ মায়ের ভোটার লিস্টে কি নাম ছিল?
নূরজাহান বেগম, নূরজাহান বেগম হুসেন, আই থিঙ্ক, যেহেতু ভোটার আইডি কার্ডে যেটা যেটা লেখা আছে আচ্ছা, আপনি আপনার ফর্মে সেটাই লিখেছেন, সেটাই লিখেছে। তাহলে ডিসক্রিপেন্সিটা কোথায় আসে? বুঝতে পারছি না আমি, আই ডোন্ট নো এনিথিং। যখন এনুমেরেশন, আমাদেরকে যখন এনুমেরেশন ফর্ম এক্সপ্লেন করা হলো, তখন আমাদেরকে বলা হলো যে 2002 কারোর সঙ্গে যদি আপনার ম্যাপিং হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। প্রথমে হ্যাঁ। 58 লক্ষ নামকে বাদ দেওয়া হলো, তাদের নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ম্যাপিং হয়নি, বা তারা ডেড ভোটার্স বা ডুপ্লিকেট ভোটার্স, এই মেনে নিয়ে আমরা এগোলাম। তারপর 1,66,00,000 মানুষকে, 1,66,00,000 না 67 লক্ষ মানুষকে এই নোটিশ ধরানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। আপনি বলছেন আপনার মায়ের যেই নামটা 2002 এর লিস্টে ছিল সেই নামটাই আপনি আপনার পরিচয়পত্রে এনিমিনেশন ফর্মে দিয়েছেন, এবং তারপরও তারা ডিসক্রিপেন্সি খুঁজে বের করেছে। আপনি কি বলবেন ইলেকশন কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে আপনাকে আপনার মায়ের সম্বন্ধে প্রশ্ন করে আপনার পরিবারকে অপমানিত করবার চেষ্টা করেছে? শুধু আপনি নয়, আমার বাবার নাম কি সেটা আমি যেটা জানি সেটা আপনাকে মানতে হবে। আপনি ডিসাইড করতে পারেন না যে আমার বাবার নাম কি, রাইট? ঠিক তেমনি আপনি যখন বলছেন আপনার মায়ের নাম এটা, শুনতে খারাপ লাগলেও এটা ইটস আ ফ্যাক্ট, প্রত্যেকজনের, অনেকের সঙ্গে এটা হয়েছে। আপনার মায়ের নাম যেটা 2002 এর লিস্টে রয়েছে আপনি সেটাই দিয়েছেন, তাহলে এর মধ্যে ডিসক্রিপেন্সিটা আসলো কোত্থেকে? এটা তো যারা এগুলো করছে, যে কাজগুলো ম্যানেজমেন্ট করছে, যারা তোমার সেন্ট্রাল থেকে ভোটার আধিকারীরা যারা করছে, তারাই এটা ব্যাখ্যা দিতে পারবে। আমি তো ঠিক, আমাকে ডেকেছে, আমি গেছি একটা নাগরিক হিসাবে, যে একটু আগে তুমি বললে ওয়ান ওয়ান ওয়ে, তো ওয়ান ওয়ে হিসাবে আমিও আমাকে প্রুফ দিতে গেছি কে ইয়াস সব কিছু আমার তোমার আইডি কার্ড আছে, আমি এই দেশের নাগরিক, আমার পাসপোর্ট আছে, আমার আধার কার্ড আছে, আমার ভোটার আইডি কার্ড আছে। তাই জন্য আমার প্রেজেন্সটা আমি যেটা যেটা আছে, কেন আমার মায়ের সাথে মিল হচ্ছে, তো সেটাই দিতে গেছিলাম আর কি। বা গোল পোস্টে গোল করবার সময় একটা খুব বড় ফোকাস দরকার, গোল পোস্টে গোল করবার সময় বড় ফোকাস দরকার। আর ট্রেনিং এর সময় বলা হয় দেখো তোমার লক্ষ্য ওখানে, এবং সেই লক্ষ্যকে টার্গেট করো, তারপর বলটাকে মারো, দেখবে নিশ্চয়ই গোলের মধ্যে যাবে। আবার কখনো বলে যে মানুষটাকে রাগ আছে যার উপর, তার চেহারাটা মনে করে সেইখানে টার্গেট করো। এবার যদি পায়ে ফুটবল আসে, এরকম কিছু ভাবনা নিয়ে কি আপনি গোল করবার চেষ্টা করবেন? দেখো, আমি একটা জিনিস মনে করি, যে তোমার সাথে অন্যায় করছে তার সাথে অন্যায় করে কোনো লাভ নেই, তাকে আমার মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত সবসময়, প্রত্যেকটা মানুষের সেই মনে হয় যে ক্ষমা করতে পারে। নেব না, বাট আমাকে একটা জিনিস বলুন স্যার, আপনি শুধু নন, আমার স্বামী থেকে শুরু করে আপনি বহু মানুষকে ডাকা হয়েছে, বহু মানুষ, ডক্টর অমর্ত্য সেন। আমার বক্তব্য এটাই, আপনার ফোন নাম্বার নিশ্চয়ই তাবর তাবর মানুষের কাছে আছে। আপনি একজন সেলিব্রিটি, বা আপনি এক কষ্ট করে সংগ্রাম করে স্পোর্টস এর মাধ্যমে নিজের পরিচয় বানিয়েছেন, সেটা নিশ্চয়ই উইকিপিডিয়া থেকে শুরু করে দেশের সাধারণ জিকের বইয়ের মধ্যে রয়েছে। তাই আপনার সম্বন্ধে যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা ফোন কলের মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়। কিন্তু সেটা না করে ডক্টর অমর্ত্য সেন থেকে শুরু করে আপনাকে অবধি সাধারণ মানুষকে তো আমি সাইডেই রাখলাম, সবাইকে নোটিশ দেওয়া হয়েছে। এক হতে পারে ইলেকশন কমিশন বলতে পারে আমাদের নজরে সবাই সমান, তাই সবাই বাংলাদেশি, সবাই রোহিঙ্গা, সবাই এই দেশের নাগরিক নয়। দুই হতে পারে, দুই হতে পারে যে দেখো আমি ডক্টর অমর্ত্য সেনকেও যা করছি, আমি উনাদেরকেও ছাড়ছি না, আমি তোমাদেরকেও ছাড়বো না। আপনার মনে হয় কোনটা বেশি যথাযথ আজকের তারিখে আপনার জন্য, সবার জন্য? দেখো, এটা কি কারণ, কিভাবে আমি ব্যাখ্যা দেবো বলাটা খুব টাফ, কিন্তু এইটুকু বলবো কে ওনাদের অনেক ভেবে চিনতে, যাদের যারকে ডেকেছে অনেক ভেবে চিনতে আমার মনে হয় চিন্তা করে ডাকা উচিত ছিল, আর এইভাবে লিস্ট বার করা উচিত ছিল। এইভাবে তোমার যেই মানুষরা সারা জীবনটা দেশের জন্যে বলো, স্টেটের জন্যে বলো, সারা জীবনটা দিয়ে গেছে বা নাম উজ্জ্বল করেছে, আমার মনে হয় সব কিছু ভেবে চিনতে সব কিছু করা উচিত ছিল। তুমি যেটা বললে
ফোন কলসে বা তোমার ভিডিও কলসে বা তোমার বলতো তোমরা আমাদেরকে সেন্ড করে দাও তোমাদের তোমার আইডেন্টি, তো সেগুলো করা যেত। আমার মনে হয় দেখো, আহ, আমি আমাদের কথা তাও বলছি, কিছুটা ক্ষেত্রে আমাদের সবকিছু পারফেক্ট আছে, যেরকম পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড। যারা ধরো আগেকার মানুষ যারা বাড়িতে জন্মেছে, যাদের হয়তো অনেক তোমার আইডি কার্ড নেই, আইডেন্টি নেই, তো সেইগুলো আমার মনে হয় সেইগুলো ঠিকভাবে করে তোমার দেখো আজ থেকে 70 বছর বা 100 বছর আগে যেই ফ্যামিলিটা এখানে সবকিছু পেয়েছে, নাগরিকত্ব পেয়েছে, মানে ন্যাশনালিটি পেয়েছে, তাদেরকে যদি আমি তো ছেড়ে দাও আমাদের কথা, আমি সাধারণ মানুষের কথা ভাবো, যে তারা কি তারা কিভাবে তোমার এই যে প্রমাণপত্র আনছে, তারা কিভাবে খুঁজে বার করছে, সেইগুলো কিন্তু আমাদের মানে বেশি ফোকাস হওয়া উচিত। আর যেভাবে আমরা কষ্ট পাচ্ছি, মানে আমরা সবাই যারা বাংলা মানুষ, যেই ভাষার মানুষ হোক, হিন্দি ভাষা মানুষ হোক, সে পাঞ্জাবি ভাষা মানুষ হোক, বাংলার মানুষ হোক, বা যে কোনো ভাষা মানুষ হোক, সবাই কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে। তা আমার মনে হয় সবাইকে একসাথে মিলে এইটা আমার মনে হয় বলা উচিত। স্যার, আমি আপনাকে এই প্রশ্নটা করতে পারবো না, যদিও বা অন্যান্য সিচুয়েশনে হয়তো করলে করতামও। আমি এটা আপনাকে জিজ্ঞেস করতে পারবো না যে কোনো জায়গায় এরকম মনে হয়েছে কিনা যে আপনি যেহেতু একটি ধর্মের, তাই আপনাকে ডাকা হয়েছে। আমি এই প্রশ্নটা আপনাকে করতে না পারবো না না, কারণ না আপনি না আমার চোখে একজন, আপনি আমার চোখে একজন ফুটবলার, একজন স্পোর্টস পার্সন, আপনি আমার দেশের একজন রিপ্রেজেন্টেটিভ। আমি যতটা দেশকে রিপ্রেজেন্ট করি, আপনি তার থেকে সিমিলার সেম রিপ্রেজেন্ট করেন। তাই আমি এই প্রশ্নটা আপনাকে করতে পারবো না, কিন্তু আপনাকে, আপনি যে গেছেন সমাজ মাধ্যমে, মিডিয়াতে এটা যখন আলোচনার বিষয় হলো, ফোন কল পেয়েছেন বন্ধুদের থেকে? কেউ ইয়ার্কি প্রচুর ঠাট্টা ফোন করে কল জিজ্ঞেস করেছে, কিরে মিস্টার, কিরে হোসেন, কিরে মেহতাব, তুই বাংলাদেশি ছিলিস, জানতাম না তো, এরকম ইয়ার্কি ঠাট্টা কেউ করেছে নাকি? না না, ফোন কল অনেকে এসছে, অনেকে অনেকে সারপ্রাইজ, অনেকে বলছে তোমার মেহতাব কি হলো। শিলিগুড়ি থেকে একজন ফোন করেছিল, এক দাদা যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার, তারা ফোন করেছিল, অনেকে ফোন করেছে। তখন আমি হাসছিলাম আর কি। এর থেকে বেশি তার কিছু বলতে পারবো না, আর এর থেকে বেশি আমার মনে হয় না বলা উচিত। আর তুমি একটা বললে মুসলিম বলে বা এ বলে, আমি মনে করি আমি মানুষ, এর থেকে বড় পরিচয় কিছু কারোর হতে পারে না। একটা হিউম্যান বিং, এটাই হচ্ছে আমার ধর্ম। আর আমি হচ্ছে প্রথম হচ্ছে ইন্ডিয়ান, এটাই আমার ধর্ম। আর আমার বাড়িটা মিনি ইন্ডিয়া। হোসেন, আমি আপনাকে, জানেন, আজকে এই এই লাইভে আনবার জন্য একটা বিশাল বড় কারণ ছিল, যে সাধারণ মানুষ না, সাধারণ মানুষ আপনাদেরকে সবাইকে দেখে অনুপ্রাণিত হয়। আমরা সাধারণ মানুষরা অন্য কারোর রেফারেন্স নিই, সেলিব্রিটিদের রেফারেন্স নিই, ফুটবলারদের রেফারেন্স নিই, ক্রিকেটারদের রেফারেন্স নিই, কারণ আমরা মনে করি তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়ে নেক্সট স্টেপটা নেব। তাই আপনাকে আজকে এখানে এই লাইভে আনবার একটা মুখ্য কারণ ছিল যে ওই গ্রামের মানুষটি তুমি একলা নও, মেহতাব হোসেনও লাইনে দাঁড়িয়েছেন। আপনি সাধারণ মানুষকে কি বলবেন আজকে? না ইস্ট বেঙ্গল না মোহনবাগান, আজকে সবাই একই সূত্রে বাঁধা পড়েছে, তার নাম হচ্ছে এসআইআর। কি বলবেন সবাইকে? এটুকুই বলবো, টেনশন করার কিচ্ছু নেই যদি সব কিছু ঠিক থাকে। আর আমার মনে হয় যারা ইন্ডিয়ান দীর্ঘ বছর ধরে এখানে আছে, কাউরই আমার মনে হয় অধিকার নেই কি আমাদের এই দেশ থেকে, সে যেই ধর্মের হোক, এই দেশ থেকে আমাদেরকে সরাবে। এটা একটা ট্রিক, আই থিঙ্ক। মানুষকে একটু বিবৃতি হচ্ছে, একটু কষ্ট পাচ্ছে, কিন্তু এভরিথিং উইল অল রাইট। ভগবান সবার মঙ্গল করুক, আল্লাহ সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, এইটাই আমি কামনা করি। যদি কেউ তাড়াবার জন্য আসে, তাহলে আমি তো হয়তো দেখবো আমাদের যুবভারতী স্টেডিয়ামে আর কোনোদিন এরপর ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগানের খেলায় আর কোনো চিৎকার চেঁচামেচি মারপিট হবে না, কারণ দুটো দলই ইউনাইট হয়ে যাবে, মোহামেডান স্পোর্টিংও ইউনাইট হয়ে যাবে, সবাই আপনাকে আপনার ডিফেন্সে দাঁড়াবার জন্য, এই দেশে রাখবার জন্য। কারণ আমাদের কাছে আপনি সত্যি একজন গর্বের মানুষ। আপনার মাধ্যমে ফুটবল প্রেমটা আরো বেশি রোমাঞ্চকর হয়েছিল, শুধু আপনি নয়, বহু ফুটবলের অবদানে। তাই এই দেশ যতটা আপনার, এই দেশ ততটা আমার, এবং প্রত্যেকটা ওই ফুটবল প্রেমী।
এই বাংলার। অসংখ্য ধন্যবাদ মিস্টার হোসেন Thank আপনার you. সময় দেওয়ার জন্য। Thank you. আগামী দিন আবার নিশ্চয়ই যোগাযোগ হবে, রাস্তায় দেখা হবে, আর নিশ্চয়ই চলতে চলতে আবার দেখা হবে। ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ। আপনিও ভালো থাকবেন, থ্যাংক ইউ।